লোডশেডিং নিয়ে ভয়াবহ রিপোর্ট ফাঁস। তাহলে কি অন্ধকারে ডুবতে যাচ্ছে দেশের গ্রামগুলো? একদিকে জ্বলজ্বল করছে রাজধানীর রাজপথ, শপিং মল আর শীতাতপ নিয়ন্ত্রিত অফিসগুলো, আর ঠিক উল্টো দিকে ঢাকার সীমানা পেরোলেই মাইলের পর মাইল গ্রাম অন্ধকারে ডুবে আছে। টানা 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎহীন এক ভুতুড়ে জীবনযাপন দেশের প্রান্তিক মানুষদের অতিষ্ঠ করে তুলছে। প্রচণ্ড গরমে যখন গ্রামের পর গ্রাম হাঁসফাঁস করছে, ঠিক তখনই বিদ্যুৎ খাত নিয়ে এলো এমন একটি ভয়াবহ রিপোর্ট যা শুনলে আপনার পিলে চমকে যাবে। দেশের ইতিহাসে লোডশেডিংয়ের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে। উৎপাদন ক্ষমতা থাকার পরেও কেন আমরা বিদ্যুৎ পাচ্ছি না? হুট করে কীভাবে তৈরি হলো এত বড় এক বিপর্যয়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, বর্তমান সরকার তো চাইছে এই সমস্যার সমাধান করতে, তাদের সদিচ্ছার কোনো অভাব নেই, তারপরেও কেন এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না? দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা বিদ্যুতের এই জাতীয় বিপর্যয়ের পেছনের আসল গেম প্ল্যান এবং পর্দার পিছনের অন্ধকার সত্যগুলো আপনার সামনে ডিকোড করব। বিশ্লেষণের শুরুতেই চলুন খুব রূঢ় বাস্তবতার দিকে তাকানো যাক। আপনি যদি ঢাকায় বা বড় কোনো মেট্রোপলিটন শহরে বসে এই ভিডিওটি দেখেন, তাহলে তো ভাববেন লোডশেডিং তো তেমন একটা নেই, সব তো ঠিকই আছে। আপনার এই ভাবনাটাই হলো পলিসি মেকার বা নীতি নির্ধারকদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সিস্টেমেটিক ডিক্রিমিনেশন বা পদ্ধতিগত বৈষম্য। সরকার এবং বিদ্যুৎ বিভাগ খুব সুকৌশলে ঢাকা এবং বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করার চেষ্টা করছে। কিন্তু কেন? কারণ ঢাকা হলো দেশের পলিটিক্যাল সেন্টার অফ গ্র্যাভিটি বা রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। ঢাকায় বিদ্যুৎ না থাকলে মিডিয়া সেটা নিয়ে ব্রেকিং নিউজ করবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে, রাজপথে সাথে সাথেই বিক্ষোভ শুরু হবে। তাই শহরের মানুষের ক্ষোভ প্রশমিত রাখতে গিয়ে পুরো লোডশেডিংয়ের বোঝাটা সুকৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে গ্রামের নিরীহ মানুষগুলোর ঘাড়ে। গ্রামের মানুষের কথা বলার প্ল্যাটফর্ম নেই, তাদের প্রতিবাদ ঢাকার পলিসি মেকারদের এসি রুম পর্যন্ত পৌঁছায় না। তাই গ্রামের পর গ্রাম এখন 10 থেকে 12 ঘন্টার লোডশেডিংয়ের ব্ল্যাক হোলে তলিয়ে যাচ্ছে। শহরকে আলোকিত রাখতে গিয়ে গ্রামগুলোকে আক্ষরিক অর্থেই বলি দেওয়া হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে হলে আমাদের আবেগের বদলে একটু ডাটা এবং ফ্যাক্টসের দিকে তাকাতে হবে। গত রোববার রাতে দেশে লোডশেডিংয়ের এক নতুন এবং ভয়ঙ্কর রেকর্ড তৈরি হয়েছে, 3757 মেগাওয়াট। শুধু তাই নয়, একই দিন বিকেল 3টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল 3671 মেগাওয়াট। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো মাত্র 10 ঘন্টার ব্যবধানে দেশের লোডশেডিংয়ের রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে। এর আগে 2023 সালের জুনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে সর্বোচ্চ লোডশেডিং ছিল 3419 মেগাওয়াট। অর্থাৎ বর্তমান সংকট আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তীব্র এবং অনিয়ন্ত্রিত। কিন্তু কেন এমন হচ্ছে? আমাদের তো বলা হয়েছিল দেশে বিদ্যুতের কোনো অভাব নেই, তাহলে বিদ্যুৎ যাচ্ছে কোথায়? সবচেয়ে অ্যালার্মিং এবং ভয়ঙ্কর তথ্য হলো, দেশের মোট 41টি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকট এবং মেরামতের অভাবে এখন পুরোপুরি বন্ধ হয়ে আছে। বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় এবং প্রধান কারণ হল গ্যাসের অভাব। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় উৎস এখনও সেই প্রাকৃতিক গ্যাস। পরিসংখ্যান বলছে, বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিদিনের মোট গ্যাসের চাহিদা হল 252 কোটি ঘনফুট। এই কেন্দ্রগুলোকে যদি ন্যূনতম পর্যায়েও সচল রাখা হয়, তবুও প্রতিদিন প্রয়োজন 100 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস। অথচ তারা পাচ্ছে কত জানেন? মাত্র 70 কোটি ঘনফুট, অর্থাৎ চাহিদার 1/3 থেকেও অনেক কম। একসময় যে গ্যাস দিয়ে 5000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা হতো, এখন তা নেমে এসেছে একেবারে তলানিতে। এই গ্যাস সংকটের পেছনে সবচেয়ে বড় খলনায়ক হিসেবে কাজ করছে গত 21 জুলাইয়ের একটি দুর্ঘটনা। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি যে ভাসমান এলএনজি টার্মিনালটি ছিল, সেটি যান্ত্রিকভাবেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে রাতারাতি দৈনিক 60 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে এটিকে আংশিক মেরামত করে 25 কোটি ঘনফুট গ্যাস আনা গেলেও টার্মিনালটি এখনও তার পূর্ণ সক্ষমতায় ফিরতেই পারেনি। পেট্রোবাংলা জানিয়েছে এটি পুরোপুরি সচল হতে আরও কয়েকদিন সময় লাগবে। দর্শক, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিদেশ থেকে আমদানি করা এলএনজির উপর বাংলাদেশের নির্ভরতা কতটা বিপজ্জনক রূপ নিয়েছে।
নিজের দেশের গ্যাস না খুঁজে পুরোপুরি বিদেশের উপর নির্ভরশীল হয়ে বাংলাদেশ সর্বনাশ ডেকে এনেছে, আর আজ তার খেসারত দিতে গিয়ে পুরো দেশ অন্ধকারে ডুবে আছে। শুধু গ্যাস নয়, সংকটের কফিনে শেষ পেরেকটি ঢুকেছে কয়লার অভাব। গ্যাসের পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন ঢুকছেই। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে বড় মাদার ভেসেল বা জাহাজ থেকে ছোট জাহাজে কয়লা খালাস করা প্রায় যাচ্ছেই না। ফলে 1200 মেগাওয়াট ক্ষমতার পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। অন্যদিকে ভূ রাজনীতি এবং প্রকৃতির খেয়ালিপনাও আমাদের বড় বিপদে ফেলেছে। ভারতের আদানি পাওয়ার থেকে যেখানে বাংলাদেশ 1400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা, সেখানে ভারতের ঝড়খণ্ডে ভয়াবহ বন্যার কারণেই কয়লা ভিজে যাওয়ায় সেই সরবরাহ নেমে এসেছে মাত্র 800 মেগাওয়াটে। কারিগরি ত্রুটি ও জ্বালানি জটিলতায় দিনাজপুরের বড় পুকুরিয়ার 3টির মধ্যে 2টি ইউনিটই বর্তমানে বন্ধ। সব মিলিয়ে 7945 মেগাওয়াট কয়লা ভিত্তিক ক্ষমতার বিপরীতে বাংলাদেশ পাচ্ছে মাত্র 4500 মেগাওয়াটের মতো, অর্থাৎ 2000 মেগাওয়াটেরও বেশি বিদ্যুতের বিশাল ঘাটতি দেখা দিচ্ছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, বর্তমান সরকার তো আন্তরিক, তারা তো চাইছে মানুষের কষ্ট লাঘব করতে, তাহলে তারা কেন পারছে না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের সিস্টেমের গভীরে। সরকার চাইলেই রাতারাতি এই সমস্যার সমাধান করতে পারবেন না, কারণ তাদের হাত পা বাঁধা। প্রথমত, সরকার চাইলেই এখন স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি বা কয়লা কিনে আনতে পারছে না, কারণ দেশের ভেতরে রয়েছে তীব্র ডলার সংকট। বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক রিজার্ভের ভঙ্গুর অবস্থার কারণে জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় ডলার এখনই দেয়া সম্ভব নয়, যদিও রিজার্ভ অনেকটাই বেড়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের পুরো বিদ্যুৎ খাতটি দাঁড়িয়ে আছে একটি ফল্টি স্ট্রাকচার বা ত্রুটিপূর্ণ কাঠামোর ওপর। বিগত বছরগুলোতে শুধু রেন্টাল আর কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে ক্যাপাসিটি চার্জ বা বসিয়ে বসিয়ে টাকা দেবার মহোৎসব চলেছে, কিন্তু দেশীয় গ্যাস অনুসন্ধানের জন্য বাফেক্সকে শক্তিশালী করা হয়নি। অর্থাৎ আমরা চুলা কিনেছি ঠিকই, কিন্তু সেই চুলা জ্বালানোর জন্য সিলিন্ডার কিনিনি। বর্তমান সরকার সেই অতীতের ত্রুটিপূর্ণ পলিসির উত্তরাধিকারী হয়েছে। তারাই জট খোলার চেষ্টা করছে, কিন্তু বছরের পর বছর ধরে তৈরি হওয়া এই কাঠামোগত পঙ্গুত্ব মাত্র কয়েকদিনে সারিয়ে তোলা প্রায় অসম্ভব। দর্শক, এই লোডশেডিংয়ের সবচেয়ে বড় আঘাতটা কোথায় লেগেছে জানেন? বাংলাদেশের শিল্প খাতে। অর্থনীতিতে একটা টার্ম আছে, ইকোনমিক ডমিনো ইফেক্ট। একটার পতনের ধাক্কায় যখন অন্য সব কিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন তাকে ডমিনো ইফেক্ট বলে। গ্যাসের সংকটের পর এবার বিদ্যুৎ না থাকায় কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। বাধ্য হয়ে ব্যবসায়ীরা যখন জেনারেটর চালাচ্ছেন, তখন তাদের উৎপাদন খরচ আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই বাড়তি খরচের বোঝা দিন শেষে কার ঘাড়ে চাপবে? অবশ্যই ভোক্তাদের ওপরেই। প্রিয় দর্শক, বাংলাদেশে হঠাৎ করে এত বড় লোডশেডিং আর গ্রামগুলোতে বাড়তি লোডশেডিং, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অরবিট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রাজনৈতিক বিশ্লেষণ ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।